নমস্কার। তপন রায়বর্মন আমার বহুদিনের বন্ধু। বহুদিন আগে শিলচরে গেছিলাম আবৃত্তি করতে। ডাক্তার শান্তনু ব্যানার্জি আমায় পাঠিয়েছিলেন, আমি গেছিলাম। প্রণতি ঠাকুর গেছিল, আরও বনশ্রী সেনগুপ্ত ছিলেন, বনশ্রী স্বামী শান্তিদা ছিলেন, সুব্রত সেনগুপ্ত ছিল। আমরা একটা অনুষ্ঠান করতে গেছিলাম, সেই থেকে তপনের সঙ্গে আলাপ। তপনকে আবার বহুদিন বাদে খুঁজে পেলাম ফেসবুকের মাধ্যমে খুঁজে পেয়ে আমার তো যার পরও নাই আনন্দের সীমা নাই বললে যা হয়। তপন আমায় বলল, দাদা, ও দাদাও বলে না, প্রবীরও বলে না, কিছুই বলে না আর কি, সব ভাবে চলে। বলে একটা কাজ করতে হবে, আমরা এরকম একটা করি, যে এইরকম কাজটা করি, তোমাকে আমাদের সঙ্গে একটু থাকতে হবে, নিয়ে কিছু বলতে হবে। ঠিক আছে, আবৃত্তি নিয়ে বলতে হবে, 47 বছর ধরে এই করছি আমি। প্রকৃতপক্ষে আবৃত্তি করা ছাড়া আর অন্য কোনো কাজই আমি জানি না। তাই এই মতন শুরু করছি আজকে, যে আবৃত্তি করতে হলে কিভাবে আবৃত্তি করতে হয়, কেমন করে আবৃত্তি করতে হলে, কেন যে কোনো শিল্প সৃষ্টি করতে হলে কি করব, কেন করব, কোথায় করব, কেমন ভাবে করব, আর আগে আমায় কাব্যের সঙ্গে, কবির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কবি আর কাব্যের সঙ্গে যদি আমি সম্পৃক্ত না হই, তাহলে কিন্তু আবৃত্তি করা। যেমন ছবি আঁকতে গেলে প্রকৃতির সঙ্গে, রঙের সঙ্গে আমি যদি একাত্ম হতে না পারি, ছবি আঁকা যেমন হয় না, তেমনি ভাবে আবৃত্তি করতে হলেও কবি আর কাব্য। এবার কবি আর কাব্যের সঙ্গে সম্পৃক্ত হব কিভাবে? তার একটাই প্রধানতম অস্ত্র হচ্ছে শুধুমাত্র পড়ে যেতে হবে। কবির জীবনী পড়তে হবে, কবির কাব্য সৃষ্টির ইতিহাস পড়তে হবে, কবির কাব্য সৃষ্টিটা পড়তে হবে, কাব্য প্রবাহ পড়তে হবে। এখন ধরুন, কোথা থেকে শুরু করব? আমি তো বলবো করে, কারণ অর্থ করলে ওটা অনেক কঠিন হয়ে যায়। সহজতম জায়গা হচ্ছে সুকুমার রায় দিয়ে শুরু। কারণ সুকুমার রায় বাংলা সাহিত্যের, বলা আছে যে ননসেন্স টাইম, ওগুলো একটুও নয়। উনি বোধহয় মজা করে বলেছিলেন ননসেন্স টাইম। ওইগুলো যদি ননসেন্স টাইম হবে, তা নয়। তার নাম আবুল তাবুল। দেখবেন ছবিটা, বইটা খুললে ছবিটায় কতগুলো লোক একটা হোর্ডিং টাঙাচ্ছে, তাতে আবুল তাবুল বলে লেখা আছে। তার মানে উনি যেমন পেরেছেন সৃষ্টি করে গেছেন তার কিন্তু নয়। প্রত্যেকটা সৃষ্টির পিছনে যথেষ্ট গভীর চিন্তা ভাবনা ছিল।
না হলে কখনো বলতে পারেন না, আজ গুবিচাল বেটিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। ভব সংসার কি ভুলে ভরা? সে দাদা ঠাকুর বলেছিলেন, কলকাতা কেবল ভুলে ভরা। হেতা বুদ্ধি মানে করে চুরি, বোকায় পড়ে। সেরকম ভুলের ভবে। কিন্তু এবার যদি আমি আবোল তাবোল পড়তে যাই তাহলে কি হবে? আবোল তাবোল কবিতাটা কিরকম আছে? আয় রে ভোলা খেয়াল দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ গুবিচাল বেটিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই যে কবিতাটা আমি আবৃত্তি করলাম, এবার এই কবিতাটা আবৃত্তি করতে গেলে আমার প্রথম কি দরকার? একদম শুদ্ধ স্পষ্ট উচ্চারণ। অনেক সময় উচ্চারণে আঞ্চলিকতা দোষে দুষ্ট হয়, অনেক সময় নিজের লব্জ কিছু থাকে, অভ্যাসের কিছু থাকে, তাতে দুষ্ট হয়। এইগুলো আমায় কাটিয়ে উঠতে হবে। দেশজ যেটা গ্রাহ্য উচ্চারণ, সেই উচ্চারণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সেই জন্য আমায় সম্পৃক্ত হতে হলে কি করতে? উচ্চারণ অভ্যাস করতে হবে। যেমন বাংলা উচ্চারণ, ইংরেজি উচ্চারণে কিন্তু অনেক কিছু বলা আছে, ফোনেটিক্সে অনেক কিছু বলা আছে। বাংলা ফোনেটিক্সে আছে কিন্তু অতটা নয়, অন্তত আমার অতটা জানা নেই। সেই জন্যে যতটা জানা আছে ততটাই আপনাদের বলি। যেমন ক, খ, গ, ঘ, এই যে উচ্চারণগুলো করতে হলে আমায় উচ্চারণ স্থানটা জানতে হবে। এবার সেই জন্য একটা অভ্যাস করা যেতে পারে। কিরকম? আমরা অ লেখা দেখি এইরকম, ক খ লেখা দেখি এইরকম। তা আমি যদি এই দুটো পাঠক্রম বলি আপনাদের, এটা যদি অভ্যাস করেন তাহলে উচ্চারণ কিন্তু উন্নতি হয়। অ আ ই উ চিল্লাতা হ্যায় কিউ, জিভ ভেঙছে এ ও, বললে কলা খে ও, হাতে নিয়ে দই খই খায় বসে ওই, বাকি ই উ, দুঃখে কাঁদে হু হু। হ্যাঁ, এটা স্বরবর্ণ উচ্চারণ গুলো হলো। এবার ব্যঞ্জন বর্ণ কিভাবে বলবো? ক চ ট ত প, এরকম তো থাকে। ক খ গ ঘ ঙ, আমি এরকম বলবো না। ভ, অ য় ন ন ন, অ য় ন ন ম। হ্যাঁ, এই এই ব্যাপারটা অভ্যাস করতে হবে, একদম নিবিড় ভাবে অভ্যাস করতে হবে। কিভাবে করতে হবে? অ অ আ ই উ, এটা অভ্যাস করে করে কোথায় নিয়ে যেতে হবে? অ আ ই উ চিল্লাতা হ্যায় কু, জি বেঞ্চে এ ও, বলে কলা খে ও, হাতে নিয়ে দই খই খায় শুধু এ ওই, বাকি পড়ে ই উ, দুঃখে কাঁদে হু হু, কচটত প খচটত প গজরে দেব গজরে দেব অয় ননম, কচটত প খচটত প গজরে দেব গজরে দেব অয় ননম, কচটত প খচটত প গজরে দেব গজরে দেব অয় ননম। এইভাবে অভ্যাস করলে উচ্চারণ স্থানগুলো ভেতরটায়, মুখের ভেতরটায় কোথায় জিভটা দাঁতে লাগছে, কোথায় মূর্ধায় লাগছে, কোথায় টাগরায় গিয়ে লাগছে, এসবগুলো খেয়াল করে করে করতে হবে। যেমন চ,
চ উচ্চারণ করতে হলে কি করতে হয়, ক খ গ ঘ সবটাই গলার থেকে আওয়াজ বেরোয়, একদম এইখান থেকে আওয়াজটা উঠে আসে। কিন্তু চ ছ জ ঝ, চ চ চ, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তাহলে তালুতে লাগাতে হবে। চ ছ জ ঝ, চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়। এবার যদি ট হয়, ট মূর্ধায় লাগছে, ট ঠ ড ঢ ন, ট ঠ ড ঢ ন, মূর্ধন্য ন আমরা বলি কেন, ওই স্থানটা বলবার জানাবার জন্য মূর্ধন্য ন। ত দন্ত বর্ণ, ত থ দ ধ ন, ওটা দন্ত দন্ত ন বলা হয়, কারণ ওই উচ্চারণ স্থান নির্দেশ করবার জন্য। এবার এইটাকে যদি ওই কচরত বক খচরত বক গজরত বক হজরত বক নম, এইবার দন্তবর্ণ অব্দি হলো। ওষ্ঠবর্ণে কিন্তু শুধু ঠোঁট দুটো পরস্পর থেকে উচ্চারিত হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংরেজি প ফ বলে ফেলি, ফ নয়, বাংলায় কোনো ফ নেই, বাংলায় সবটাই ইংরেজির পিএইচ এর উচ্চারণ। সেখানে কিভাবে বলতে হয়, ফ। দেখুন আমার ঠোঁট দুটো শুধু ফ, পেছন থেকে জিভটা ঠেলে কোনো হাওয়া বার করছে না। ফ, ব, ভ, ম, প প ব ভ ম, প প ব ভ ম, এইটা হলো। এরপরে কি বর্ণ, অন্তস্থ জ র ল ব। হ্যাঁ, এই র, র বাংলায় তিনটে আছে, একটা র, একটা র, আর একটা হ্র। তাহলে কি হলো, র র হ্র, র র হ্র। অধিকাংশই আমরা বয় শূন্য রকে ডয় শূন্য র বলি, ডয় শূন্য রকেও ডয় শূন্য র বলি, আর ঢয় শূন্য র উচ্চারণ তো হয় না। এটা অভ্যেস করতে হবে। এবার অভ্যেস করতে হলে বললেন কি অভ্যেস করব, অভ্যেস করার জিনিস আছে। আমার যে অভিজ্ঞতা, বা প্রদীপ ঘোষের কাছে প্রথম ছাত্র হিসেবে যে শিক্ষা আমি পেয়েছি, সেই শিক্ষার নিরিখে কবি অর্ধেন্দু চক্রবর্তী, পবিত্র সরকার, বা আমার স্ত্রী প্রভা, এদের সঙ্গে আলোচনা করে এদের পরামর্শে যেগুলো পেয়েছি, আমার ছাত্রছাত্রীদের যেগুলো আমি শেখাই, রটাকে র বলো না, রটাকে র বলো। আপনারা দেখুন আমার ঠোঁটের চেহারাটা পাল্টে যাচ্ছে, রটাকে র, কারণ আমার জিভটা উপরে লাগছে, রটাকে র বলো। এবার জিভটা কোথাও লাগছে না, আমার দাঁতের পিছনে জিভটা এরকম নড়ছে, রটাকে র বলো, রটাকে র বলো না, রটাকে র বলো না, রটাকে র বলো, রটাকে সামলে চলো। এই র গেল। এরপর আসি কি স। দেখবেন আমরা অনেকেই বলি প্রশ্ন, পশ্চিম, এইগুলো ব্যাকরণগত ভাবে উচ্চারণটা ঠিক, কিন্তু কানে শ্রুতি মাধুর্য বলে একটা কথা আছে, সেই জন্য আমরা তখন বলবো প্রশ্ন পশ্চিম। এবার আপনার জিজ্ঞাসা হতে পারে তাহলে দন্তস্ব কি করে উচ্চারণ করব, সকাল। হ্যাঁ, কিন্তু ষাঁড়, দেখুন আমার মুখমণ্ডলের চেহারাটা পাল্টে যাচ্ছে, সকাল ষাঁড়, আষাঢ়। আবার তালব্যস্য আকাশ, আকাশ। দেখছেন তো সবটাই কিন্তু মুখের চেহারাটা পাল্টাচ্ছে। সেই জন্য আমি বলবো যারা নবীন শিক্ষার্থী তারা উচ্চারণ স্থান জেনে নিয়ে, উচ্চারণ স্থান বুঝে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অভ্যাস করলে খুব তাড়াতাড়ি অভ্যাস করা যাবে, খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছানো যাবে, শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করা যাবে। সেই জন্য আমি বলি সটাকে স বলো না, সটাকে স বলো, সটাকে স বলো, সটাকে সামলে চলো।
এসো পিসি সভায় বসি, বসে বসে মশলা পিসি, পেশার পাশে বিড়াল বসে, বসে বসে জিভটি ঘষে। দেখুন, দন্তস্ব আছে, তালব্যস্ব আছে, মূর্ধন্যস্ব আছে। এসো পিসি সভায় বসি, বসে বসে মশলা পিসি, পেশার পাশে বিড়াল বসে, বসে বসে জিভটি ঘষে। এটা যদি আমি দ্রুত উচ্চারণ করতে পারি, এসো পিসি সভায় বসি, বসে বসে মশলা পিসি, পেশার পাশে বিড়াল বসে, বসে বসে জিভটি ঘষে। এটা আরো তাড়াতাড়ি বলার অভ্যাস করতে, সবকিছু দ্রুত বলা অভ্যাস করলে না, দেখবেন আপনি উচ্চারণের যে মাত্রা, লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় গিয়ে পৌঁছে যাবেন। এটা আমার বলার। তাহলে হ হলো, চ হলো, ট হলো, ত বর্ণে যে উচ্চারণগুলো আমাদের খটকা লাগে সেগুলো বললাম। এগুলো একটু অভ্যাসের ব্যাপার, এগুলো অভ্যাস করতে হবে। এরপরে কি শিখবো? কি শিখবো? আমি কি বলেছি? কি করব? কি করব করতে হলে এই পর্যন্ত হলো। এবার কেন করব? আবৃত্তিটা কেন করব? আমার কবিতা ভালো লাগে বলি, তা বলে আমি কি গদ্য পড়বো না? হ্যাঁ, গদ্যও পড়বো। আমার ভালো লাগা বিষয়বস্তুটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বহু মানুষকে সম্পৃক্ত করবার জন্য, বহু মানুষকে আমার কণ্ঠস্বরের সঙ্গে কি করব, নিয়োজন করতে যা যা করা উচিত, সেটা হচ্ছে কেন করব। আমি কিন্তু কি বলেছি, কণ্ঠস্বরের সঙ্গে নিয়োজন। তাহলে কণ্ঠস্বরটাকে আমার ঠিক করতে হবে। কণ্ঠস্বর ঠিক করতে হলে কি করা উচিত? কণ্ঠস্বর ঠিক করতে হলে দমটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। দমটাকে নিয়ন্ত্রণে আনতে হলে অন্তত পক্ষে সমস্ত প্রাণায়াম না হলেও অনুলোম বিলোমটা করতেই হবে। করে যেটা অভ্যাস করতে হবে, গলাটাকে, যারা গান করেন তারা সারগম অভ্যাস করেন। আমরা সারগম অভ্যাস করতে পারলে খুব ভালো হয়। যদি না পারি, একান্ত সময় না পাই, ব্যস্ততা থাকে সবারই, পেশার প্রয়োজনে মানুষ ভীষণ ব্যস্ত থাকে, সেইখানে যেটা অভ্যাস করতে পারবেন, গলাটা যত নিচে নামানো যায়, এই পেট থেকে এক বুক দম টেনে এটা অভ্যাস করলে গলাটা কিন্তু আপনার অনেক স্থিত হবে। গলায় দেখবেন মন্দ্র কণ্ঠস্বর যেমন বেরোবে, তেমনি আপনি উচ্চগ্রামে যাতায়াত করতে পারবেন খুব সহজে। তাহলে কেন, প্রশ্ন হলে কণ্ঠস্বর ঠিক করতে হয়। আগে বলেছি উচ্চারণ ঠিক করতে হবে, কণ্ঠস্বর ঠিক করতে হবে। এইবার ছন্দটা জানতে হবে। আচ্ছা, আমি যদি আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন্দরা নাচিয়ে আয় এভাবে পড়ি, অর্থটা কি বোঝা যাবে? কিংবা ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই টুপ দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘন্টার বউটি। এই যে আমার গলাকে নিয়োগ করছি, এটা না করে আমি যদি ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভোর, আজকাল অনেক আবৃত্তি শিল্পী বন্ধুরা যন্ত্রসঙ্গীতের সহায়তা নিয়ে, আলোর সহায়তা নিয়ে আবৃত্তি করছেন। তাদের এই চর্চাগুলো বিস্তর হয় না। বিস্তর না হওয়ার ফলে হয়েছে কি, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অশোক পালিত, আবুল কাসেম রহিমউদ্দিন, গৌরী ঘোষ, কাজল চৌধুরী, এরা তৈরি হচ্ছেন না। কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে, রবীন্দ্রনাথের কবিতা দুই পাখি, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এইটাকে যদি সাত মাত্রা হিসেব করে তবলা তালের সঙ্গে করতে যাই, শোনায় হয়তো ভালো, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। তবলার সঙ্গে বাজলে হয়তো
শুনতে ভালো লাগবে, কিন্তু আমি কি কবিতার প্রতি যথেষ্ট মর্যাদা দেব? কেন? কবিতায় কবি চিত্রকল্প আঁকেন, সেই চিত্রকল্পটাকে রূপায়ণ করা হচ্ছে আবৃত্তি শিল্পীর বা আবৃত্তিকারের বা যিনি পাঠ করবেন তার প্রাথমিক কাজ। আগে যেগুলো বললাম যে কণ্ঠস্বর ঠিক করা, উচ্চারণ ঠিক করা, এই ঠিক করার মূল জায়গাটা হচ্ছে চিত্রকল্প তৈরি। চিত্রকল্প তৈরি যদি আমি না করতে পারি তাহলে আমার কাব্য রসাস্বাদনে আমি আমার শ্রোতাকে বঞ্চিত করব। কারণ আমি যদি নজরুলের কামাল পাশা পড়ি বা আমার কৈফিয়ত পড়ি বা ফরিয়াদ পড়ি, কামাল পাশা কি আছে? কুইক মার্চ লেফট রাইট লেফট। তো এবার মার্চ পাস্ট কিভাবে হয় সেটা যদি আমার না জানা থাকে তাহলে আমি কি করব? কুইক মার্চ লেফট রাইট লেফট তা তো নয়। মার্চ পাস্ট কিরকম হয়? কুইক মার্চ লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, ওই কেঁপেছে পাগড়ি মায়ের দামাল ছেলে কামাল ভাই। ও শুদ্ধ শব্দ, বাংলা শব্দ নয়। সুর মানে চিৎকার, চেঁচেমেচি, হট্টগোল। শোর উঠেছে জোরসে সামাল সামালতাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, হো কমাল তুনে কমাল কিয়া ভাই। এই চিত্রকল্প যদি আমি আঁকতে না পারি, সেই শিক্ষায় যদি আমি শিক্ষিত না হই, সেই দীক্ষায় যদি দীক্ষিত না হই, তাহলে তো গন্ডগোল হয়ে গেল। তাহলে কাব্য রসাস্বাদনে আমি শ্রোতাকে বঞ্চিত করব। আবার যখন আমি আমার কৈফিয়ত পড়ব বা আয় বেহেশতে কি যাবি আয় পড়ব, আমি যদি বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, তা তো নয়। এটা তো একটা প্রত্যয়ের কথা। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোদি, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি, ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী। কই কবি দূষিছে সবাই, আমি তো বুগাই শুধু প্রভাতের ভৈরবী। এই নজরুলের সৃষ্টি আবার যখন ঝিঙে ফুল পড়বো বা আয় বেহেশতে কি যাবি আয় পড়বো, তখন ছন্দের দুলুনিটা আমায় খেয়াল রাখতে হবে, বা আগুন খেয়াল করে আমায় চিত্রকল্প আঁকতে হবে। আগুনের ফুলকি ছুটে ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, আগুনের ফুলকি ছুটে, এই ছন্দটাকে ধরে রাখতে হবে। উল্কার উল্কি লেখায় নিশীথে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুলদুল কি ছুটে, আগুনের ফুলকি ছুটে। আবার যখন রবীন্দ্রনাথ পড়বো, নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝর কি? ঝর্ণা, জলপ্রপাত, তার স্বপ্নভঙ্গ হচ্ছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই যে জাগিয়া উঠিল প্রাণ, এই চিত্রকল্প যদি আমি আঁকতে না পারি, কি করে আমি শ্রোতার মনোজগতের কাছে পৌঁছবো? শ্রোতাকে নিবিষ্ট করা তো আমার দায়িত্ব। যিনি গান করেন তার সঙ্গে হারমোনিয়াম আছে, তবলা আছে, অন্যান্য যন্ত্রী ভাইয়েরা থাকেন। সাধারণভাবে আবৃত্তি তো যন্ত্র ছাড়াই, শুধুই মাইক্রোফোনটা। এবার ধরুন মাইক্রোফোনটাও নিয়ে আমি ঘরোয়া আসরে আবৃত্তি করছি, তাহলে আমার শ্রোতাকে আমার মনোজগতের চিন্তা বিশ্লেষণ, আমার জারক রসে জারিত করে তাকে তার মনোজগৎটাকে তৃপ্ত করতে হবে। এক গুরু দায়িত্ব, এখানে কোনো ফাঁকিবাজির স্থান নেই। এবার কেন করব হলো, এবার কেমন ভাবে করবোটা আমি অনেকটা বলেছি, কিন্তু কেমন ভাবে করব, কারণ যে ছন্দ চাহিদা আছে সেই ছন্দটা, তার মানে আমার ছন্দ জানতে হবে, কোনটা কোন মাত্রার, কোনটা চলন কিরকম। ধরুন বীরপুরুষ পড়বো আমি, বীরপুরুষ পড়তে হলে কামাল পাশা পড়লে হবে না তো তখন, কারণ কামাল পাশার যে ছন্দটা আরবি ছন্দ, বীরপুরুষের ছন্দটা কিন্তু নয়, ওটা বাংলা ছন্দ। মনে করো
মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করি, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে টকবগিয়ে, ঘোড়ার যে টকবগ শব্দটা, সেই টকবগ যদি আমি গলায় না রূপায়ণ করতে পারি তাহলে তো মুশকিল। টকবগিয়ে তোমার পাশে পাশে দাঁড়াবে না, টকবগিয়ে, তার মানে আমায় কেমন ভাবে করব সেটা নিজেকে খুঁজে খুঁজে বার করে চিত্রকল্পটা তৈরি করতে হবে, না হলে হবে না। এবার কোথায় করব? আমি কি বিয়ের বাসরে কবিতা পড়ব? না, কখনো নয়। আমার মনোযোগী শ্রোতা প্রয়োজন। আমার জীবনের অভিজ্ঞতা, একটা বিশাল সঙ্গীত আয়োজন, সেটা মান্না দে নাইট হচ্ছে। মান্না দে নাইটে যে সবাই মান্নাদের গান শুনতে, মান্না দে আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় আছেন, যে শিল্পী আসছেন তাকে আওয়াজ দিয়ে তুলে দিচ্ছেন, ভালো করে গান গাইতে দিচ্ছেন না। হ্যাঁ, এইবার আমি তখন খুব নতুন, সবে জীবন শুরু করছি। তা যিনি আমায় নিয়ে গেছিলেন তিনি বললেন, প্রবীর চলে চলো, এইখানে আবৃত্তি করা যাবে? কিন্তু আমার তো জেদ প্রচন্ড, কারণ আমার শিক্ষার জায়গাটা খুব গভীর। প্রদীপ ঘোষের মতন কিংবদন্তি মানুষের পায়ের তলায় বসে আমি 13 বছর শিখেছি, নাটক শিখেছি বরুণ দাশগুপ্তের মতো মানুষের কাছে, সেই জন্য আমি তো ছাড়বার পাত্র নয়। আমি বললাম, ঠিক আছে, আপনাদের যেইখানটায় মনে হবে যে আমাকে এখানে দিলে, আমায় কতক্ষণ সময় দেবেন? বলে সময়, উদ্যোক্তারা বলছেন সময় কি, যাবেন আর ঢিল খেয়ে পালিয়ে আসবেন তো। তাই নাকি? কিন্তু আমার জন্য কতটা সময় আপনাদের বরাদ্দ? বলছে মিনিট 15। বলছে আচ্ছা ঠিক আছে। তা এইবার একজন তখনকার প্রথিতযশা শিল্পী, তার 2-3টে গান মানুষ শুনেছেন, তা আমার প্রত্যয়টা আরো বাড়ছে, এই তো ভালো গান গাইছেন শুনছে। তা তিনি নেমে আসার পরে তাকে খানিকটা গ্রহণ করলো মানুষ, আমি গেছি। তা আমি কি সেখানে গিয়ে এবার কোথায় পড়বো সেটা এবার বিচার্য, আবৃত্তি শিল্পীর বিচার্য। আমি সেখানে যদি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এই কবিতা দিয়ে যদি শুরু করতাম, আমার কপালে ইট ছিল, নির্ঘাত ইট ছিল। আমি কিন্তু এখানে শুরু করিনি। আমি কি দিয়ে শুরু করেছিলাম? একদম কোনো কথা না বলে, যখন মাইক্রোফোনটা আমার মুখের সামনে ঠিকঠাক করে দেওয়া, এবং এইখানটায় বলি, এই যে শেখার জায়গাটা, আমি প্রদীপদার অনুষ্ঠান, কাজী সব্যসাচীর অনুষ্ঠান, যাদের নাম বললাম তাদের অনুষ্ঠান খুব নিবিড় ভাবে মঞ্চের পাশে থেকে লক্ষ্য করেছি তারা কিরকম ভাবে মাইক্রোফোনটাকে ব্যবহার করেন। এই করতে করতে মাইক্রোফোনটা, এবং বলাই পাল বলে, আমি তখন মেটিয়াবুরুজে থাকতাম, একজন তার মাইকের দোকান ছিল, তিনি আমাকে একটা মাইক্রোফোন দিয়ে, একটা রেকর্ডার দিয়ে বসিয়ে দিতেন, যে তুমি অভ্যাস করো মাইক্রোফোন ব্যবহারটা। ঠিক আছে, এই করি। তপন রায় বর্মন, আমার খুব ভালো লাগছে, আবৃত্তিও এক শিল্প, কবির ভাবনাকে শ্রোতাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব আবৃত্তি করে। এই গুরু দায়িত্ব, এই যে কোথায় কি করব, এইটা হচ্ছে সবচেয়ে গুরু দায়িত্ব। আগের গুলো তো প্রস্তুতি পর্ব। তা আমি কি করলাম, ওই সমস্ত শিক্ষাটাকে উজাড় করে আমি শুরু করলাম একদম উচ্চগ্রাম থেকে। এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান, আমার আখির দুঃখ দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো,
এত তুমি মহিয়ান, ভগবান ভগবান। এখন ধরুন আমার গলার কালোয়াতিতেই হোক, আমার বলাতেই হোক, যাতেই হোক, ওই ক্ষিপ্ত জনতা, আগের শিল্পী তাদের খানিকটা শান্ত করে এসেছিলেন, ওই ক্ষিপ্ত জনতা কিন্তু সম্পূর্ণ ফরিয়াদ কবিতাটা শুনলেন। আমি শেষটা কি হতে পারে? শেষ করার পরে তারা কোতালি দিলেন। তা আমি তখন একটু দুষ্টুমি করে জিজ্ঞেস করেছি, দীক্ষা এবং শিক্ষা যে কোথায় ওই রকম উন্মত্ত ক্ষিপ্ত শ্রোতার কাছে আমি যদি খুব মিষ্টি মিষ্টি রোমান্টিক কবিতা পড়তে যেতাম, তাহলে তারা গ্রহণ করবার তাদের মানসিকতা থাকতো না। কারণ তারা তো এসছেন মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়কে শোনবার জন্যে, তারা টিকিট কেটেছেন ওই জন্য। সেখানে তো প্রবীর ব্রহ্মচারী কেউ নয়, তাকে শুনবেন কেন? আমায় শোনাতে হবে, আমার গুরু দায়িত্ব এই যে শ্রোতাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব আবৃত্তি শিল্পীর বা আবৃত্তিকারীর। এইটা আমায় কিন্তু সিদ্ধান্তের মধ্যে একদম পেরেক পোঁতার মতন পুঁতে নিতে হবে, যে আমায় এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমায় পালন করতে হবে। দায়িত্ব পালন না করে পালিয়ে গেলে আমায় লোকে হিরো বলবে। হিরো শুনবার জন্য আবৃত্তি শিল্পীর জন্ম হয় না। আমি তো বলবো 47 বছর কাজ করতে গিয়ে, কাজ করার সুবাদে, চিত্রশিল্প যেমন কঠিন, শরৎ বাজানো যেমন কঠিন, তার এই কোনো রিড থাকে না। সেই কাঠিন্য, সেই নিবিড় তন্নিষ্ঠ অনুশীলন আবৃত্তি শিল্প দাবি করে। সেইটা না হলে কিন্তু আবৃত্তি শিল্প চর্চা করা যাবে না। ফাঁকিবাজি দিয়ে কোনো শিল্প চর্চাই হয় না, আবৃত্তি শিল্প তো হবেই না। আমি শিলচরে যখন প্রথম গেছিলাম, বনশ্রীর মতন শিল্পী আমার সঙ্গে সঙ্গীত পরিবেশন, আমার সৌভাগ্য যে বনশ্রীর মতন শিল্পীর সঙ্গে আমি এক মঞ্চ ভাগ করেছিলাম। আমায় সেখানে সেই দায়িত্ব পালন করতে হবে না? ভাবতে হবে না হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ, ওই যে হিট গান, সেই হিট গানের মোকাবিলাটা আমায় করতে হবে না? করতে হবে। এই না হলে খালি খুব আমি গলাটা ভারী করে কি করেন, আবৃত্তি করি, আর তবলা, গিটার, সিনথেসাইজার, আলো এইসব নিয়ে মঞ্চে খালি হাত পা নাড়লে হবে না। আবৃত্তিকারের নিবিষ্ট চর্চা চাই, নিবিষ্ট চর্চা চাই। হাওড়ায় থাকেন উৎপল কুণ্ডু, তিনি কোনো যন্ত্রের সহযোগিতা নেন না, গলা দিয়ে চিত্রকল্প সৃষ্টি করেন। উৎপলের আবৃত্তি শোনবার জন্য মানুষ উৎকর্ণ হয়ে থাকেন। তাহলে আমরা যারা যন্ত্র সহযোগিতা নিই না, আলোর সহযোগিতা নিই না, শুধুমাত্র একটা মাইক্রোফোন ভরসা করে আর নিজেদের শিক্ষা এবং দীক্ষা ভরসা করে কাজ করতে যাই, মানুষ কি আমাদের নেবেন না? মানুষ তো নিচ্ছেন, তো নেন তো। আজ 47 বছর ধরে কাজ করছি, নাহলে তো 4 বছরে আমার কাজ ফুরিয়ে যেত। নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা করছি, ছন্দ নিয়ে, অর্থ নিয়ে। কারণ আমি যদি অর্থটাকে মানুষের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে কিন্তু, হ্যাঁ, শতদলাচার্য লিখেছেন কবিতাকে আবৃত্তিকার অনেক দূর নিয়ে যেতে পারেন, 100 বার। একটা মানুষ কিন্তু চট করে কবিতা পড়তে চান না। স্বামী বিবেকানন্দ রচনা বলি কি সবাই পড়বেন নাকি? হে ভারত ভরিও না, এটা কি সবাই পড়বেন? আমায় পড়ে আত্মস্থ করে মানুষকে এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওই গুরু দায়িত্ব আমার, সেটা অনেক দূর নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। দূর বহুদূর, সেই কিশোর কুমারের একটা গান আছে না, কিশোর কুমার কি ওটা দূর বহুদূর ওইভাবে গেয়েছেন না, দূর বহুদূর,
সেইটাই করতে হবে। এই আবৃত্তি শিল্পী হচ্ছে অভিনেতা আর সঙ্গীত শিল্পীর মাঝখানে দাঁড়িয়ে, তাকে অভিনয় শিল্পও জানতে হবে, সঙ্গীতের অহও জানতে হবে। এই দুয়ের মেলবন্ধন করে যে তৈরি হবে সে হচ্ছে আবৃত্তি শিল্পী, না হলে হয় না। চটজলদি এই ব্যাপারটা তৈরি হয় না, কিছুতেই হতে পারে না। আচ্ছা, আপনারা চিন্তা করুন, আজকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে, এক ডাকে মানুষ চেনে, সেই মানুষ গুলো কি একদিনের পরিশ্রমে ওই রকম নাম ডাক হয়েছে? হয়নি তো। দীর্ঘদিন চর্চা করছেন তারা। আমরা তাদের ইন্ডাস্ট্রি, আপনাকে বুঝতে হবে যে শিল্প, দুটোর বাংলা শিল্প মানে দুটোর সম্মিলনকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আবৃত্তি শিল্পীকে, চিত্রশিল্পীকে। আমি তো কোথায় বললাম, এইবার কাদের কাছে? মানুষের কাছে নিতে হবে। মানুষের কাছে না নিয়ে গেলে, আমি যদি মানুষ থেকে দূরে চলে যাই, ধরুন আমি সুভাষ মুখোপাধ্যায় মশাইয়ের মুখুজ্জের সঙ্গে আলাপ করি, তা মুখুজ্জের আলাপটা আমি যদি না জানি তাহলে কি হবে? আরে মুখুজ্জে মশাইজি, কি খবর? এই এই আলাপের, আলাপচারিতার ঢংটা আমি যদি না জানি তাহলে কি আলাপ করা যায়? বা ধরুন শঙ্খ ঘোষ মশাইয়ের বাবু মশাই পড়ছি, তার একটা বিশেষ ছন্দ আছে, কিন্তু তার মধ্যে দিয়ে একটা গভীর কথা বলা আছে। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলে সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে, কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই, নিত্য পুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলা নিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা বলে থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে অলপে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেদি পেয়েছি নামের সব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদর, তুমি সে বন্ধু না যে দুগ্ধ না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুড়িখানায় কেবল সত্য আর তো সবই ভূষি, ছিছি হায় বেচারা। শুনুন, যারা মস্ত পরিত্রাতা, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। খুব হালকা চালের কবিতা, একটা ছন্দের কবিতা, কিন্তু কি গভীর কথা বলা আছে বলুন তো। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আমরা সবাই কপালে হাত ঠেকাই, কিন্তু আজকের যারা আমাদের সামনে আছেন চোখে দেখি, তাদের নামে কি হাত ঠেকাই? কপালে ঠেকাই না। কারণ এই কাজ না করলে না হয় না। মানুষ, আমার সেই জন্য আবৃত্তি শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, খেলোয়াড়, যে যার নিজের কাজটা যদি সঠিকভাবে না শিক্ষিত হন, না দীক্ষিত হন, অসম্ভব।
নাম করাটা অনেকে ভাবেন কি হবে করে, নাম তো করতে পারবো না। নাম করাটা অন্য গল্প, কিন্তু আপনি যদি কাজ করে যান নিবিষ্ট মনে তন্নিষ্ঠ হয়ে, একদিন না একদিন আপনি স্বীকৃতি পাবেনই। কারণ অমিয়ভূষণ মজুমদার সুদূর উত্তরবঙ্গে বসে সাহিত্য চর্চা করে গেছেন, বাংলা সাহিত্যে কিন্তু গভীর ছাপ রেখে গেছেন। শিলচরে যারা প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার আন্দোলনের জন্য, প্রণাম তাদের। সেই মানুষদের কি আজও কেউ ভুলতে পেরেছেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, বাংলা ভাষার অমর্যাদা দেখলে তাদের কথা কি মনে হয় না? সেই জন্য কাজটা করতে হবে। তারা যে কাজটা করে গেছেন সেই কাজে কর্মী হতে হবে, ব্রতী হতে হবে। ফাঁকিবাজি দিয়ে, চালাকি দিয়ে কোনো মহৎ কার্য হয় না। তাতে কিছুদিনের জন্য টিকে থাকা যায়, কিন্তু শিকড় গভীরে প্রথিত করতে হলে শিকড়ে জল দিতে হয়, মাটি দিতে হয়, হাওয়া দিতে হয়, রোদ দিতে হয়। তেমনি শিল্পী হতে হলে আপনাকে শ্রম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য এবং অনুশীলন, 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 একটাই কাজ, অনুশীলন করে যেতে হবে। কারণ কোথায় করবেন, কাদের সামনে করবেন, এই ভাব কিন্তু আপনাকে তৈরি করে দেবে। আমি শিলচরে গেছিলাম যখন, আমি তো নতুন, আমি শিলচরের শ্রোতাদের তো চিনতামই না, কোনোদিন তো আমার সঙ্গে তাদের কোনো আত্মিক যোগাযোগ হয়নি। কিন্তু বিশ্বাস করুন, তপনের কাছে আপনারা শুনতে পারেন, প্রথম কবিতা বলা থেকেই, প্রথম কবিতাটা যখন আবৃত্তি করেছিলাম তখন থেকেই তাদের সঙ্গে আমার একাত্মতা, যোগসূত্র তৈরি হয়ে গেছিল। সেই জন্য আজও আমি তপনকে খুঁজে বেড়াতাম, কারণ ওরা যে নিয়ে গেছিলেন ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে, ওরা তো আমায় জানতেন না, চিনতেন না, সেই বিশ্বাসে প্রদীপ ঘোষের পায়ের তলায় বসে 13 বছর যে শিক্ষা, বরুণ দাশগুপ্তর পায়ের তলায় বসে 10 বছর যে শিক্ষা, এই শিক্ষাকে আমাকে সেই দীক্ষা দিয়েছে যে মানুষকে জয় করতে হবে, মানুষের সঙ্গে আবৃত্তির যোগসূত্র তৈরি করতে হবে। সেই রবীন্দ্রনাথের কথা, তোমার আমার সেতু বাঁধতে হবে, এই সেতুটা কবিতা দিয়ে বাঁধতে হবে। কবিতাকে কি করে আমি বাঁধতে পারবো? আমার চর্চা দিয়ে, অনুশীলন, অনুশীলন, অনুশীলন। বারবার আমি বলি, বারবার বলি, সবাইকে বলি, আমার যারা আমার কাছে আসে, আমি খুব অল্প কয়েকজনকে শেখাই, কারণ আবৃত্তি করে পয়সা রোজগার শুধু আমার উদ্দেশ্য নয়। আমি যদি আমার উত্তরসূরি না রেখে যেতে পারি, প্রদীপ ঘোষ মারা যেতেই অনেকে কুম্ভীরাস্ত্র বিসর্জন করছেন, ঘরানাটা শেষ হয়ে গেল। আরে তাহলে আমরা কি করতে আছি? আমরা কি, প্রদীপ ঘোষের প্রথম ছাত্র আমি, হ্যাঁ, বড়দের মধ্যে প্রথম ছাত্র আমি। তা আমি যদি প্রদীপ ঘোষের ঘরানাকে বয়ে নিয়ে না যেতে পারি, সেটা তো আমার অক্ষমতা, প্রদীপ ঘোষের অক্ষমতা তো নয়। তা আমার অক্ষমতাটাকে সক্ষম করবার জন্য কি করতে হবে? অনুশীলন, অনুশীলন, অনুশীলন। কবিতা পড়তে হবে, ছবি দেখতে হবে, ভালো সিনেমা দেখতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায় আজকে অসুস্থ, প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে যান। আজকে এত বছর ধরে কাজ করে যাচ্ছেন, উত্তম কুমার অত বছর ধরে কাজ করতেন, আজও উত্তম কুমারের একটা সিনেমা হলে মানুষ হাঁ করে দেখি। আজকে নতুন তরুণতম প্রজন্ম উত্তম কুমারের সিনেমা দেখেন। কেন? কেন দেখেন? কাজটা সেইভাবে করবার চেষ্টা করে গেছেন, সেই করেছেন তো। প্রতিনিয়ত নিজেদের ভাঙতেন। শিল্পী প্রতিনিয়ত যদি নিজেকে না ভাঙতে পারে, গড়তে, শিল্পীকে একজন প্রযুক্তিবিদ হতে হয়। ইঞ্জিনিয়ার যেমন নিত্য নতুন উদ্ভাবন করার চেষ্টা করেন, বিজ্ঞানী যেমন নিত্য নতুন উদ্ভাবন করার চেষ্টা করেন, শিল্পীকেও সেটা করতে হবে। না হলে শিল্পীর এগিয়ে যাওয়ার পথটা ক্রমশ রুদ্ধ হয়। কারণ সেই শৈবাল দল স্রোত আটকে দেয়। আমি, অনুশীলন হচ্ছে একমাত্র রাস্তা যে আমার শিল্প চর্চায়, আমার শিল্প সৃষ্টিতে শৈবাল জমবে না, শ্যাওলা পড়বে না আমার গায়ে। আমার গায়ে যদি শ্যাওলা না পড়ে, তবেই তো আমি থাকবো মানুষের সঙ্গে। না হলে কেন থাকবো বলুন?
আমার খুব আনন্দ হলো, জানেন তো, তপনের সঙ্গে এতদিন পরে যোগাযোগ হতে তপন প্রথম কথাই আমায় বলল, দাদা এইরকম একটা করতে হবে। তা এই যে করার দায়িত্বটা নিলাম, এটাই আমার শিক্ষা, এটাই আমার দীক্ষা। কারণ মানুষকে আবৃত্তি সম্বন্ধে জানাতে হবে, শুধু তাকে বিমোহিত করলে হবে না, তাকে পথটাও বলতে হবে। কারণ যারা শুনছেন তাদের মধ্যে বহু আবৃত্তি শিক্ষার্থী মানুষ আছে, তারা অন্তত জানবার চেষ্টা করুক যে আবৃত্তি করতে হলে, শিল্পী হতে হলে কি করতে হয়, কি করা উচিত। আমার দেখছেন মাথায় এইগুলো সব সাদা, এইগুলো সব সাদা, এগুলো সাদা তো শুধু বয়সে হয়নি, এর পরতে পরতে তো অভিজ্ঞতাও জমে আছে। তো অভিজ্ঞতা জন্মেছে, অভিজ্ঞতা জমে আছে, তবে না আজ সব মিলিয়ে 47টা বছর পার করেছি। যে শিশু আজ রাত্রে ভূমিষ্ঠ হয়, সে শিশু তো একদিনে সে লায়ক হয়ে যায় না। শিল্পেরও তাই, শিল্পীরও তাই, একদিনে লায়ক শিল্পী হওয়া যায় না। সুচিত্রা মিত্রর মতন মানুষ আমার সৌভাগ্য হয়েছে তার স্নেহাশীর্বাদ পাওয়ার। একদিনে তো সুচিত্রা মিত্র হননি, সুচিত্রা মিত্র হতে বহু শ্রম দিতে হয়েছে তাকে। কণিকা বন্দ্যোপাধ্যায় তো একদিনে হননি, দেবব্রত বিশ্বাস তো একদিনে হননি, প্রদীপ ঘোষ, কাজী সব্যসাচী, আবুল কাসেম রহিমউদ্দিন, অশোক পালিত, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয় চট্টোপাধ্যায় একদিনে হননি, উৎপল কুণ্ডু একদিনে হয়নি কেউ। সেই জন্য আমার চারপাশে যারা নতুন ছেলে মেয়েরা কাজ করছে তাদের শুধুমাত্র একটা কথাই আমি বলি, যে তুমি অনুশীলন করে যাও। কতটা কি পেলে, কতটা নাম করলে, কতটা ছড়ালো, কতটা জনপ্রিয় হলো, কাউকে দেখে তুমি লুব্ধ হয়েও না, তুমি উদ্বুদ্ধ হয়েও যে না, উনি যদি এই ভালো কাজটা করতে পারেন আমিও কেন পারবো না, আমাকেও এটা করতে হবে। এই জেদটা তুমি রাখো যে আমাকেও ওই পাহাড়টা টপকাতে হবে। কিন্তু ওই পাহাড়টা দুর্লঙ্ঘ, ওই পাহাড়টার কাছে যেতে পারি না, এইসব বলার কোনো মানে নেই। আমায় অনেকে বলে এই কবিতাটা কি করে পড়বো, এটা আমি আমার ছেলে মেয়েদের অরুণ মিত্র মশাইয়ের কবিতা ওরা পড়ে পড়ে পাঠাচ্ছে। হ্যাঁ, এই প্রত্যক্ষভাবে পারছি না, সামনাসামনি বসে শেখাতে পারছি না। আর এই অনলাইন করাটা আমি এত টেকনিক্যালি খুব দূরস্থ নয়, আমি তপনকে বলেওছি সেটা, আমি সবাইকেই বলি আমি টেকনিক্যালি খুব দূরস্থ নয়। হ্যাঁ, কিন্তু আমি ওদের করেছি কি, আমি রেকর্ড করে দিই ওদের, মাসে 2 দিন 3 দিন পড়া দিই, 4টে 5টা 6টা করে কবিতা রেকর্ড করে দিই, আর তার সঙ্গে ছবিগুলো পাঠিয়ে দিই, কবিতার যে স্ক্রিপ্ট গুলো পাঠিয়ে দিই। ওরা সেই মতন আবার রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠায় আমাকে, আমিও হোয়াটসঅ্যাপে পাঠাই, ওরাও হোয়াটসঅ্যাপে পাঠায়। প্রথম প্রথম আমার কেউ কেউ বলছিলেন যে এইভাবে কি শেখানো যাবে, আমি দেখি না একটু চেষ্টা করি। তা ওদের শেখাচ্ছি, আজকে ধরুন মার্চ থেকে আজকে নভেম্বর হয়ে গেলে এইভাবে শেখাচ্ছি। শেখাতে শেখাতে যেখানে প্রয়োজন হয় টেলিফোন করে কথা বলি। আর কানে দিতে পারলে না, এই যে উচ্চারণ ভুল হয় বা বলার ভুল হয়, কানে দিতে পারলে, আমি তো অডিও রেকর্ডিং করে দিচ্ছি, ওরা সেটা কানে শুনছে, ওদের হৃদয়ে গেঁথে যায়। দরকার মতন আবার টেলিফোনে ওদের শিখিয়ে দিই। দূরটা কোনো ব্যাপার নয়, কানাডা থেকে শিখছে আমার কাছে, ডিব্রুগড় থেকে শিখছে আমার কাছে, হ্যাঁ, কোনো ব্যাপার নয় এটা। এই শেখার ব্যাপারটা কিন্তু আমি এইভাবে একটা পরীক্ষা করলাম, করে দেখছি এখন এই পরীক্ষাটা খেটে গেছে, এইভাবে শেখানো যায়। কি করব এখন, লকডাউন, কিন্তু তাদের শেখাতেই হবে, ওরা শেখবার জন্য ভীষণ আগ্রহী। তা যেটা বলছিলাম যে অরুণ মিত্র কবিতা পড়া দিয়েছি, ওরা বলছে স্যার বুঝতে পারছি না। আমি শোন, আগে বুঝতে হবে অরুণ মিত্র কে। অরুণ মিত্র একজন শিক্ষাবিদ, বহু ভাষা জানতেন, ফরাসি ভাষার তিনি অন্যতম বিশেষজ্ঞ ছিলেন আমাদের দেশে, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তা একটা মানুষ তার এতটা শিক্ষা
এতটা তার দীক্ষা, সেই ছাপ তো তার নিশ্চয় সৃষ্টিতে থাকবে, না হলে তো হবে না। সেই জায়গাটা বুঝতে হবে। রবীন্দ্রনাথ পড়তে গেলে, রবীন্দ্রনাথ মানে তো শুধু এই নয়, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিনু তাতে, হাপুস সুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে, এই নয় তো। রবীন্দ্রনাথ তো আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদিতলে। এই যে দীনাবসান শব্দটা, আমি যদি দীনাবসানের বেদিতলে বলি, এর কোনো অর্থ হবে না। দীনাবসানের বেদিতলে মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে, কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি, পুরুষে নারীতে। মানুষের জীবন দোলাইতে করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র, তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, বহৎ জীবনে যার অধিকার। তা আমি যদি রবীন্দ্রনাথকে সম্যক না জানি, পৃথিবী কি উচ্চারণ করা যাবে? নাকি বলা যাবে আমার সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। খেয়াল করুন রবীন্দ্রনাথ কি লিখছেন, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তারপর কি লিখছেন, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। এই পংক্তির ফাঁকে ফাঁকে একটা কথাই লেখা আছে, মায়ার মন্ত্রে, অনুশীলনে মায়ার মন্ত্র, তবেই পাল্টানো যায়, না হলে হয় না। আবার যদি আমি একদম আধুনিকতম কবিতা পড়ি, অর্ধেন্দু চক্রবর্তীর কবিতা পড়ি, 20,000 ছাত্রছাত্রীর শোভাযাত্রা, কখনোই মানতে পারি না আমি। এ কি মানা যায়? আমার অধীনস্থ ছাত্রছাত্রী কখনো 20,000 শোভাযাত্রা করতে পারে? তার বয়ান আলাদা, তার বচন আলাদা, তার বাচনিক ভঙ্গিও আলাদা হবে, পাল্টে যায় সবকিছু। যেমন শঙ্খ ঘোষ মশাইয়ের কবিতাটা পড়তে গিয়ে ওটা বললাম। আবার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, মুখুজ্জের সঙ্গে আলাপ যখন আলাপচারিতা, কিন্তু আবার যদি শুধু ভাঙা নয় পড়ি, তখন বেঙ্গনাকো, শুধু ভাঙা নয়, চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিকচিক ডাঙা নয়, দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে পেট, ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাদ আহ্লাদ আমাদের, হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা, ভুলে যেন তাকে দিও না কো মাটি চা পা। এই চলন আলাদা হয়ে গেল, অন্য কথা বলা আছে। এই শিক্ষা, এই দীক্ষা না হলে কিন্তু আর কি হতে হবে, আপনাকে তৃণসম বিনয়ী হতে হবে। তোমাকে বা তোকে মাটির মানুষের সঙ্গে মিশতে হবে, মাটিতে পা রাখতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি বলে গেছেন? রবীন্দ্রনাথের মতন মানুষ গীতাঞ্জলিতে বলছেন 104 নম্বর কবিতায়, আমি চেয়ে আছি তোমাদের সবা পানে, স্থান দাও মোরে সকলের মাঝখানে, নিচে সব নিচে এই ধুলির ধরণীতে, যেথা আসনের মূল্য না হয় দিতে, যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু, যেথা ভেদ নাই মানে আর অপমানে, স্থান দাও সেথা সকলের মাঝখানে, যেথা বাহিরের আবরণ নাহি রয়, যেথা আপনার উলঙ্গ পরিচয়, আমার বলিয়া কিছু নাই একেবারে সত্য, যেথা নাহি ঢাকি আপনারে, সেথায় দাঁড়ায় নীলাজ দৈন্য মম, ভরিয়া লইব তাহারি পরম দানে, স্থান দাও মোরে।
সকলের মাঝখানে। এই এই বিনয়টা রাখতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষকে জানতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কারণ মনে রাখতে হবে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে আজ সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, বিকেল বেলায় মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। এই মানুষকে ভালোবাসতে হবে, নাহলে হবে না। কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ সত্যি একলা, মানুষ একলা না হলে মানুষ এত অসহায় হয়। সারা দেশ দেখছেন না, সারা বিশ্ব দেখছেন না। জো বাইডেন জিতেছেন, আজকে সিএনএন এর একজন কৃষ্ণাঙ্গ সাংবাদিক, তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলছেন যে তাদের আশা কৃষ্ণাঙ্গদের দুঃখ জো বাইডেন বুঝবেন, দূর হবে। মানুষ বড় একলা, মানুষের পাশে দাঁড়াতে হবে। শেষ করছি, পবিত্র সরকার লিখেছেন। আর বলেই রাখলাম, আমি এক নতুন ধরনের শেখানো আরম্ভ করেছি। কেউ যদি শিখতে আগ্রহী হন, একদম সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন তপনের মাধ্যমে, কোনো অসুবিধে নেই। শেখাতে আমি সদা আগ্রহী। সারা বিশ্বে যদি 10 জন মানুষকে রেখে যেতে পারি আমার অনুসারী, আমার জীবন ধন্য হয়ে যাবে। সেই 10 জন তো আমার জন্য চোখের জল ফেলবে, এটাই আমার প্রার্থনা। কিংকর্তব্য কবিতা দিয়ে শেষ করছি। কিংকর্তব্য কিংকর্তব্য, দিন দিন আমরা কি হচ্ছি অসভ্য, দিন দিন আমরা কি হচ্ছি অসভ্য। রাস্তায় নাক ঝাড়ি, থুতু ফেলি, ফেলি পিক, নোংরা সে ঠিক ঠিক ভরে যায় চারিদিক। চলে গাড়ি, চলে বাস, তবু ফেলি ছাই পাশ, মান্ধাতা আমলের অভ্যাসী ভাবি ঠিক। কলকাতা, এটা শিলচরও হতে পারে, কলকাতা কবে হবে আমাদের গর্ব। কিংকর্তব্য 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 কিংকর্তব্য, জীবনের সম্পদ হয় দুর্লভ্য। না, ভুল বললাম। কিংকর্তব্য কিংকর্তব্য, এইখানে মিলে যায় পুরানো, না তাও ভুল বললাম। কিংকর্তব্য কিংকর্তব্য, বাইরে সবাই বেশ ভদ্র ভব্য, বাসে দেখি বৃদ্ধা সে নড়বড়ে দাঁড়িয়ে, কয়জনা দিই তারে হাতখানা বাড়িয়ে। সিট যেই খালি হয় লোকে বলশালী হয়, হামলে দখল করি ছেলে বুড়ো মারিয়ে। সকলে যা করে সেটা আমিও কি করব। কিংকর্তব্য 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 কিংকর্তব্য, বাইরে সবাই বেশ ভদ্র ভব্য। এ তো হয়ে গেল। এবার আসছে কিংকর্তব্য কিংকর্তব্য, এইখানে মিলে যায় পুরানো নব্য। এইখানে মিলে যায় পুরানো নব্য, ধর্মের ব্যবসাতে জোটে যত ভণ্ড, পূজা করে প্রস্তর, পূজা করে ষণ্ড। গ্রহ নক্ষত্রের জাতার গোত্রের কত ধুমধাম চলে যতেকো পাষণ্ড। হাত দেখে টাকা গুনে বলে ভবিতব্য। কিংকর্তব্য 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 কিংকর্তব্য, জীবনের সম্পদ হয় দুর্লভ্য। জীবনের সম্পদ হয় দুর্লভ্য, তবু খুলে রাখি কল, জলে সব ভেসে যায়। বন্ধ করে না কেউ, মজা দেখে হেসে যায়। দিনে আলো জ্বলে কেন, মিছে পাখা চলে কেন, কেন গাছ মুড়োবার ইচ্ছেটা এসে যায়। একা আমি কজনার জামা টেনে ধরবো। কিংকর্তব্য 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 কিংকর্তব্য। সুতরাং এই কিংকর্তব্যটা ভেবে যেতে হবে যে আমাদের কর্তব্য কি। আবৃত্তি শিল্পী হলে, চিত্রশিল্পী হলে, সঙ্গীত শিল্পী হলে, অভিনয় শিল্পী হলে কি করব, সমাজের জন্য কি কর। সমাজের জন্য যদি কিছু না করতে পারেন তাহলে আপনার শিল্প চর্চার কোনো মূল্য নেই। মানুষের পাশে না দাঁড়ালে সেই শিল্প এবং সেই শিল্পী কোনোদিন থাকে না। এইটুকুনি বলি শেষ করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।